নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে আরপিএফ নিয়োগ 2024 এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ প্রায় 12,476টি শূন্যপদ। এখানে আবেদনের তারিখ, বয়স, নিয়োগ পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য A to Z সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। এটি তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আরপিএফ রিক্রুটমেন্ট 2024, আরপিএফের নতুন রিক্রুটমেন্টের যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখলে সব কিছু তোমরা বুঝতে পারবে। এখানে তোমাদের আরপিএফের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে ওভারভিউতে আরপিএফ রিক্রুটমেন্ট, যেখানে 12,476টি শূন্যপদ থাকছে। এখানে তোমাদের 10th অ্যান্ড গ্র্যাজুয়েশন অর্থাৎ এই দুটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এবং তোমাদের রিক্রুটমেন্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি, এখানে কনস্টেবলের ক্ষেত্রে 9,000+ মতো ভ্যাকেন্সি থাকতে পারে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে প্রায় 3,000+ কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ কনস্টেবল, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে এজ লিমিট। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার 2024-এ যেহেতু 5টি বছর হয়ে গেছে, আমরা কি এজ রিল্যাক্সেশন পাবো? দেখো, এই এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এখনও কোনো কনফার্ম নয়, তবে 3 বছর তোমরা ধরে রাখতে পারো। 3 বছর হয়তো তোমরা এজ রিল্যাক্সেশন পেতে পারো, ঠিক আছে? সেটা পরবর্তী সময় হয়তো জানা যাবে। তো এখানে তোমাদের 18 থেকে 25 বছর যদি বয়স হয়, তাহলে কিন্তু কনস্টেবল পদের জন্য তুমি যোগ্য। আমি শুধু এটি যারা ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমি তাদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার কনস্টেবলের ক্ষেত্রে বলি, সেখানে 20 থেকে 25 বছর হচ্ছে তোমার বয়স হতে হবে। 1 জুলাই 2024 হিসাবে যদি এজ ক্যালকুলেট করে যদি তোমার এই বয়সের মধ্যে যদি হয়, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 25 বছর, এই বয়সটি হচ্ছে যাদের ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। যথারীতি গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানেও কিন্তু 5 বছর এসসি এসটিরা এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি কনস্টেবলের ক্ষেত্রে বলছি। প্রথমে পিএসটি এবং পিইটি, এটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে কি থাকবে, এখানে একটু আবঝা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যারা ইউআর ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে মেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং যারা এসসি এসটি থেকে যারা আছো, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট হতে হবে মেলেদের ক্ষেত্রে বলছি। ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট হলেই আবেদন করতে পারবে। এরপরে যারা গাড়োয়ালিজ, তারপরে হচ্ছে গোর্খাস, মারাঠাস, ডোগরাস, এই সব জায়গা থেকে যারা বিলং করছে, তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের হাইট এবং ফিমেল ক্যান্ডিডেটদের 155 সেন্টিমিটার। বোঝা গেল? এবার দেখো, বুকের ছাতি, এটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের চেক করা হবে। এখানে তোমাদের যারা ইউআর এবং ওবিসিদের হচ্ছে 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার কিন্তু এক্সপেন্ড করতে হবে। এটা ইউআর আর ওবিসিদের ক্ষেত্রে বলছি। এখানে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, সেখানে 76.2 সেন্টিমিটার হচ্ছে আনএক্সপেন্ডেড, অর্থাৎ বুকের ছাতি না ফুলিয়ে এক্সপেন্ড করে 81.2 সেন্টিমিটার। বোঝা গেল? এরপরেই হচ্ছে যেসব গাড়ওয়ালিজ, গোর্খাস, মারাঠাস এই সব কমিউনিটি থেকে যারা আছে, তাদের 80 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায় এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, পিইটিতে কি হবে। পিইটিতে কনস্টেবলের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার কিন্তু রান হবে। তারপরে লং জাম্প হবে, 14 ফিটের একটি লং জাম্প হবে। তারপরে হচ্ছে হাই জাম্প হবে, সেটি 4 ফিটের হাই জাম্প হবে।
ঠিক আছে। এবার ফিমেল ক্যান্ডিডেট কনস্টেবলের ক্ষেত্রে তাদের 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড় হবে, তারপরে হচ্ছে 9 ফিটের হচ্ছে লং জাম্প হবে, তারপরে 3 ফিটের হচ্ছে হাই জাম্প হবে। ঠিক আছে। এরপরে সাব ইন্সপেক্টর দেখো, এবার সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে ইউআর আর ওবিসিদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে হাইট হচ্ছে 165 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার। ঠিক আছে। তারপরে হচ্ছে যে এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে এসসি এসটি তাদের 152 সেন্টিমিটার হাইট। এরপরে গাড়ওয়ালিস, গোর্খাস, মারাঠাস এদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের আর ফিমেল ক্যান্ডিডেটদের 155 সেন্টিমিটার। এরপরে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেস্টের যে মাপঝোপ থাকবে সেটি ইউআর ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার এবং এসসি এসটিদের হচ্ছে 76.2 সেন্টিমিটার, সেটি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের এবং বুকের ছাতি ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। তারপরে হচ্ছে গাড়ওয়ালিস, গোর্খাস এইসব কমিউনিটি থেকে যারা আছো তাদের 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 85 সেন্টিমিটার। ঠিক আছে। এরপরে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু মেল ক্যান্ডিডেটদের কী হবে 1600 মিটার রান হবে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ড তোমরা সময় পাচ্ছ। তারপরে তোমাদের 12 ফিটের একটি লং জাম্প হবে, তারপরে 3 ফিট 9 ইঞ্চিসের হচ্ছে হাই জাম্প হবে। এরপরে কি হবে, এরপরে ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 4 মিনিট সময় পাবে, 800 মিটার দৌড় হবে, তারপরে হচ্ছে 9 ফিটের লং জাম্প হবে এবং 3 ফিটের হাই জাম্প হবে ফিমেল ক্যান্ডিডেটদের। ঠিক আছে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি থাকবে, কোয়ালিফিকেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের যেটা থাকবে কনস্টেবলের ক্ষেত্রে তোমরা যদি জাস্ট মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি গ্র্যাজুয়েশন। ঠিক আছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার কত পার্সেন্টেজ অফ মার্কস পেতে হবে। দেখো এখানে কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই। গ্র্যাজুয়েশনেও কোনো যে কোনো স্ট্রিম থেকে হলেই গ্র্যাজুয়েশনে তোমরা গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে জাস্ট তোমরা পাস হলেই আবেদন করতে পারবে। ঠিক আছে, যে পার্সেন্টেজ অফ মার্কসেই তুমি পাস করে থাকো না কেন। ওকে। পরবর্তী যেটি সেটি হচ্ছে কনস্টেবল এবং এসআই এর ক্ষেত্রে তোমাদের কমন কিন্তু একটি রিটেন এক্সাম হবে। এই রিটেন যেটি সিবিটি হবে, এই সিবিটির ব্যাপারে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেখানে 50 মার্কসের 50 কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে 35 মার্কসের 35 কোশ্চেন থাকবে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 35 মার্কসের 35 কোশ্চেন থাকবে। আরেকটি কথা বলে রাখি, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটি বলবো সেটি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেশি কিন্তু তোমরা জোর দেবে। কমসে কম চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের কালেক্ট করে রাখা, এগুলোর ওপর তোমাদের কিন্তু জোর কিন্তু দিতে হবে এবং অ্যারিথমেটিক এবং জিআই তো তোমাদের কম্পালসারি, এগুলো তো তোমার সব থেকে স্কোরিং এগুলোই। ঠিক আছে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো হয়তো কমন নাও পেতে পারো, বাট অ্যারিথমেটিক এবং জিআইটাই কিন্তু তোমাদের মেন স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, এগুলোর ওপর বেশি ফোকাস করতে হবে। এখানে তোমাদের 90 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 90 মিনিট সময়ের মধ্যেই তোমাদের 120টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং নিশ্চয়ই থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমাদের কাটা যাবে। এরপর দেখে নাও যে তোমাদের বেতন কত থাকবে। দেখো কনস্টেবলের ক্ষেত্রে 21,700 টাকা বেতন থাকবে। আমি এটি একদম তোমাদের জয়েনিং করার প্রথম মাসেই আমি বলছি, সেখানে লেভেল 3 অনুযায়ী 7 সিপিসিতে তোমাদের 21,700 টাকা পাবে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 35,400 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে লেভেল 6 অনুযায়ী সপ্তম পে কমিশনে অনেক কিন্তু বেতন কিন্তু বেড়ে গেছে এবং জানো সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 2বার করে কিন্তু ডিএ বাড়ে, তো সেক্ষেত্রে বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এখানে তোমাদের সিলেকশন প্রসেসে কি থাকছে তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সিবিটি, তারপরে পিইটি, পিএমটি হচ্ছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। ঠিক আছে। তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে, যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে। এগুলো পরে কিন্তু তোমাদের রিফান্ড হয়ে যাবে। তোমরা যখনই পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু কিছু ওই 1-2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এটি রিফান্ড হয়ে যায়। তারপরে কি হবে,
তোমাদের যারা 500 টাকা দেবে তারা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তারা 500 টাকা আবেদন মূল্য দেবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নয়, তবে আমি এই ডাটাগুলোকে ক্রিয়েট করেছি যে যাতে তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারি যে কি কি কোয়ালিফিকেশান থাকবে। কারণ তুমি ধরো একটা টার্গেট মেনে চলছো, অনেক ক্যান্ডিডেট আছে যারা সবেমাত্র মাধ্যমিক পাস করেই একটা মানে রেলের হয়তো পরীক্ষা দেবে বা এরকম চিন্তাভাবনা করেছে, তাদের ক্ষেত্রে এটি কিন্তু জেনে রাখা দরকার যে কি কি থাকবে। কারণ আজকে তুমি চাইলেই তুমি সেই পদের জন্য যোগ্য কি যোগ্য না সেটা আগে তোমাকে যাচাই করে নিতে হবে, তারপর তো তার জন্য তুমি টার্গেট করে বা প্রস্তুতি তুমি নিতে পারবে, তাই না? আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারটা বলি। এখানে কিন্তু B1 ক্যাটাগরি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, এটিও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদের এবার অনেকের প্রশ্ন এটাও হতে পারে যে স্যার আপনি কি করে কনফার্ম কি করে যে 2024-এই বেরোবে? দেখো, প্রথম কথা 2018-র লাস্ট বেরিয়েছিল, 2018-র পরে 2024 আসতে চলেছে। এই 24-এ বেরোনোর সবথেকে বেশি পরিমাণে চান্স আছে। আমি অলরেডি আমার ভিডিও লিস্টে তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু তোমরা অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়েছি যেখানে তোমাদের অফিসিয়াল নোটিশটা আমি দেখিয়েছি, যে অফিসিয়াল নোটিশে কিন্তু কনফার্ম বলা আছে যে ইনিশিয়াল পজিশনে আছে। তোমাদেরকে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটা। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি নোটিশটা। এখানে এই নোটিশের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ এটি 2023-এর এই অক্টোবরের দিকে 2023-এর কিন্তু এই নোটিশটি। এই নোটিশে তোমাদের যে মেন কথাটা যেটা বলছে সেটি রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইজ টু বি ইনিশিয়েটেড। অর্থাৎ এই যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের রিক্রুটমেন্টের কাজ কিন্তু চলছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কাজ চলছে। কারণ একটা রিক্রুটমেন্ট মানে নোটিশ বের করতে গেলে, অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্ট বের করতে গেলে যেসব প্রথমে যেসব অ্যারেঞ্জগুলো করতে হয়, ঠিক আছে, সেই সব অ্যারেঞ্জের কাজগুলো চলছে। অর্থাৎ যেগুলো দরকার সেগুলো টেন্ডার নোটিশ কিন্তু পেশ করতে হয়। তোমরা জানো টেন্ডার ডাকতে হবে, কারণ যে রিক্রুটমেন্ট এজেন্সি এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে সেটা তোমাদের টিসিএস করতে পারে বা অন্যান্য যেসব এজেন্সি আছে তারা নিতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলোর ব্যাপারেও কিন্তু কাজ কিন্তু চলছে, অর্থাৎ এগুলো ইনিশিয়াল পজিশানে কিন্তু আছে, অর্থাৎ এর মানে চলছে। এবং এখানে তোমাদের বলছে যে দ্য লাস্ট রিক্রুটমেন্ট ওয়াজ কন্ডাক্ট ইন 2018। তোমরা বুঝতে পারছো 2018 সালে যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল আরপিএফের, যেখানে আরপিএফ নিজেই সম্পূর্ণটাই কিন্তু কন্ডাক্ট করেছিল। বাট এবারে কি হয়েছে, এবারে কিন্তু ব্যাপারটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটি বলেই এখানে 3rd নম্বর প্যারাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে ফার্স্ট স্টেজ রিক্রুটমেন্ট ইজ টু বি কন্ডাক্ট আরআরবি। অর্থাৎ প্রথম স্টেপটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করবে, এবং সেকেন্ড ফেজ ইনভলভিং পিইটি, পিএমটি, মেডিকেল, ডিভি এগুলো সম্পূর্ণ কন্ডাক্ট করবে কিন্তু আরপিএফ নিজেই, ঠিক আছে? অর্থাৎ আরআরবি করা মানে আমি মনে করি অনেক কিন্তু বেটার হবে, কারণ একটা সংস্থা যদি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক গণ্ডগোল হওয়ার একটা চান্স কিন্তু থাকে। তবে এটি যদি আরআরবি এবং আরপিএফের মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় কাজগুলো তাহলে অনেক বেটার হয়। যাকে ভ্যাকেন্সি সামনে খুব শীঘ্রই কিন্তু আসবে। আমি সবসময় তোমাদের কাছে বলছি যে তোমরা তোমাদের প্রস্তুতি যেরকম লেভেলে নিচ্ছ তার থেকে বেশি পরিমাণে নিতে থাকো, কারণ 5টা বছর হয়ে গেছে। 2018-র পরে 2023-ও শেষ হতে চললো, এবার 2024-এ এই ভ্যাকেন্সি বেরোবে একদম কনফার্ম, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রায় 5টা বছর কমপ্লিট হয়ে গেছে। এই 5 বছরে কিন্তু অনেকে মাধ্যমিক পাশ করেছে, অনেকে মাধ্যমিক অলরেডি 3-4 বছর হয়ে গেছে পাশ করে আরপিএফের জন্য কিন্তু ওয়েট করে আছে। তো সেক্ষেত্রে এই কম্পিটিশানে তোমাকে যদি লড়তে হয়, এই কম্পিটিশানে ভালো যদি ফলাফল করতে হয়, তোমাকে কিন্তু তোমার প্রস্তুতি এখন থেকে আজকে থেকেই শুরু করে দিতে হবে। তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সঠিক ইনফরমেশান, কমপ্লিট ইনফরমেশান তোমাদের জন্য প্রোভাইড করার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতেও লাইক করে দেবে। তো আজকের মতো এটুকুই, টাটা।